9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। রায় আপিল বিভাগের শিবির সমর্থিত ভিপি প্রার্থী ফরহাদের অংশগ্রহণে বাধা নেই। দেখুন, এই ব্যাপার সেটেল হয়ে গেছে। হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেড বাই দ্য অনারেবল জাজ ইন চেম্বার, স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না। গণধর্ষণের হুমকি দেয়া আলী হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার। অনলাইন হেনস্থার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি সেখানে গৃহযুদ্ধ লেগেছে মন্তব্য আমির খসরুর। জুলাই অভ্যুত্থানের সেমিনারে বললেন 24-এর অবদান কারোর একক নয়। আর যেই দেশগুলো বিপ্লবোত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে। বেতন ভাতার দাবিতে কুড়িল বিশ্ব রোডে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক, আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। শিরোনাম দেখছিলেন। 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর আগে ডাকসুর শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা। আর এর প্রেক্ষিতে নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। আর সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজীবী চেম্বার আদালতে আবেদন করেন। আর এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা কাটে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার আদালতে সিভিল মিসলেনিয়াস পিটিশন দাখিল করে। আর আজ আপিল বিভাগ 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন আয়োজনের রায় দেন। এছাড়া শিবির সভাপতি ফরহাদের অংশগ্রহণে বাধা নেই বলে জানান আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই বিষয়ে আরো তথ্য দেবেন। মারুফ, রায়ে আর কি বললেন বিচারক, আমরা একটু জানতে চাই বিস্তারিত। একই সাথে শিশির মনিং তার ব্রিফিংয়ে কি বললেন সেই তথ্য যদি আমাদের একটু জানাতেন বিস্তারিত। কলি রায় যা বলেছেন তা হলো 30 অক্টোবর পর্যন্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন ডাকসু নির্বাচনের উপর, সে স্থগিতাদেশ স্থগিত থাকবে। অর্থাৎ হাইকোর্টের ডাকসু নির্বাচন সম্পর্কিত বা ডাকসু নির্বাচন হচ্ছে না এমন যে 9 তারিখে হবে না এমন যেই আদেশটি ছিল তা স্থগিত থাকার ফলে এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে যে 9 তারিখেই হবে ডাকসু নির্বাচন। অর্থাৎ 30 অক্টোবর পর্যন্ত যেহেতু হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে, এর পাশাপাশি যেহেতু রিটটি নিয়ে কোনো আদেশ যেহেতু আপিল বিভাগ থেকে দেওয়া হয়নি, অর্থাৎ SM ফরহাদ যিনি শিবির মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের জিএস প্রার্থী, তিনিও প্রার্থী হিসাবে বৈধই থাকলেন এখন পর্যন্ত এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং তার আইনজীবীও কিন্তু আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে SM ফরহাদের কোনো ছাত্রলীগ সম্পৃক্ততা ছিল না। তিনি এ নিয়ে হাইকোর্ট বা আপিল বিভাগে তিনি কিন্তু এই নিয়ে বেশ কয়েকটি প্রমাণ তুলে ধরেন এবং তিনি যেমনটা জানান আপিল বিভাগকে যে SM ফরহাদ ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম কি ফিগার, কিন্তু তাকে এই নির্বাচন থেকে সরানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের রিট করা হয়েছে বলে কিন্তু তিনি অভিযোগ করেন। এছাড়া শিশির মনির কিন্তু যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ছিলেন, তিনি বলেছেন যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা সব রকম নিয়মকানুন মেনেই তারা প্রার্থী নির্বাচন করেছেন এবং যার প্রার্থী হবে বা যারা প্রার্থী হতে পারবেন তার চূড়ান্ত তালিকা তারা ঠিক করেছেন এবং সেই চূড়ান্ত তালিকা হওয়ার পরে যদি কেউ অভিযোগ নিয়ে আসেন সেই অভিযোগ গ্রহণের আসলে সুযোগ তাদের কাছে ছিল না। এবং তিনি এমনটা বলেন যে নির্বাচনী ট্রাইব্যুনাল ডাকসুর, সেই নির্বাচনী ট্রাইব্যুনালে না গিয়ে তিনি যে রিট করেছেন আপিল বিভাগে বা হাইকোর্টে,
সেই রিটটি চলতে পারে না, কারণ এক্ষেত্রে নির্বাচনী ট্রাইব্যুনালে তার অভিযোগ দায়েরের সুযোগ ছিল। যদি তার কোনো অভিযোগ থাকতো সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি সেখানে অভিযোগ করতে পারতেন। এবং পরবর্তীতে তিনি আরও বেশ কয়েকটি বিষয় জানান যে যাকে জুলিয়াস সিজার নামে যে ছাত্রলীগ নেতাকে ডাকসু নির্বাচনের প্রার্থিতা থেকে বহিষ্কার করা হয়েছিল বা বাদ দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে তদন্ত সংস্থা তদন্ত করে অভিযোগের সত্যতা মেলার কারণে এবং তার স্বীকারোক্তির কারণে তার প্রার্থিতা বাতিল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এবং সব কিছু বিবেচনা শেষে আপিল বিভাগ রায় দেন, যেহেতু আপিল বিভাগের আদেশ দেন যেহেতু নির্বাচন 9 তারিখেই হবে এবং দুই পক্ষের কোনো পক্ষই নির্বাচন স্থগিত চান না, সুতরাং যে হাইকোর্টের আদেশটি তা 30 অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে এবং অর্থাৎ নির্বাচন হতে কোনো বাধা নেই এবং SM ফরহাদের প্রার্থিতা নিয়েও আর কোনো আইনি বাধা জটিলতা নেই। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে মাইনুল। দর্শক, যাব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী ডাকসু নির্বাচনী প্রচারণা সম্পর্কে কিছু খবর জানাতে চান। ঐশী, 9 সেপ্টেম্বর নির্বাচন হচ্ছে আমরা জানতে পারলাম, আমাদের সহকর্মী মাইনুল মারুফ জানালেন বিস্তারিত আইনি জটিলতা যেগুলো ছিল সেগুলোর সমাধানও জানালেন। আপিল বিভাগের যে সিদ্ধান্ত, সেক্ষেত্রে প্রার্থী আর ভোটারদের প্রতিক্রিয়া কি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কথা বলে কি বুঝতে পারলেন? কলি, আসলে এতক্ষণ বেশ থমথমে পরিস্থিতি ছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে, কারণ শুনানি চলছিল। শুনানিতে কি সিদ্ধান্ত আসে সেটি নিয়ে সবার মধ্যে একটি চাপা দুশ্চিন্তা কাজ করছিল। ফলে সকাল থেকে যে উৎসব মুখর পরিবেশ থাকার কথা ছিল প্রচারণার ক্ষেত্রে, সেটি আমাদের চোখে খুব বেশি পড়েনি। তবে কিছুক্ষণ আগেই কিন্তু যখন এই দুশ্চিন্তাটি কিছুটা দূর হয়েছে, আমাদের সহকর্মী যেমনটি বললেন কিছুক্ষণ আগেই যে 9 সেপ্টেম্বর নির্বাচন হওয়ার আর কোনো বাধা নেই, এরপর থেকে আমরা দেখেছি সবার মধ্যে আবারও সেই উচ্ছ্বাস ফিরে এসেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যেসব লিফলেট এবং হ্যান্ডবিল বিতরণ করছেন বিভিন্ন প্রার্থীরা ভোটারদের কাছে, এবং যে বিষয়টি নিয়ে আসলে প্রথম থেকে একটু শঙ্কা সবাই জানিয়ে আসছিলেন যে প্রার্থী এবার তো প্রায় 470 জন, ফলে ভোটারও প্রায় 39,000। শুধুমাত্র হ্যান্ডবিল এবং লিফলেট বিতরণ করে যদি প্রত্যেকের 40,000 ভোটারের কাছে পৌঁছানোর আদৌ সম্ভব কিনা সেই বিষয়ে প্রার্থীরা শঙ্কা জানাচ্ছিলেন। একই সঙ্গে প্রচুর লিফলেট এবং হ্যান্ডবিল ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে থাকবে সেই আশঙ্কাও করছিলেন। পরিবেশগত বিষয়টিও বলছিলেন তারা। তারই কিছুটা দৃশ্য কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। পুরো ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যান্ডবিল লিফলেটগুলো, সকলের হাতে হাতে যদিও আছে, তবে পরিবেশের একটি যে বিষয়টি সকলে বলছিলেন সেটিও আছে। আরও একটি বিষয় যে সেটি হচ্ছে যেই শিক্ষার্থীকে নিয়ে শঙ্কা, যে শিক্ষার্থীকে আসলে হেনস্থা করেছিলেন তিনি আলী হোসেন, যে রিটকারী নারীকে, তাকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এখন সব মিলিয়ে যেই ছোট ছোট বিষয়গুলো নিয়ে শঙ্কা ছিল বিশ্ববিদ্যালয়ে, সেগুলো কেটে গেছে। এখন সামনের দিকে নজর সবার, সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই প্রত্যাশার দিকে তাকিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকে ঐশী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। 9ম দিনের প্রচারণায় শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছে, ভোট চেয়েছেন প্রার্থীরা। আর সকাল থেকেই ক্যাম্পাসে প্রচারণা চলছে। কলেভবন, কার্জন হল, মধুর ক্যান্টিন সহ ক্যাম্পাসের সব জায়গায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আর ভোটারদের কাছে নিজেদের পরিচয় তুলে ধরে ভোট প্রার্থনা করেছেন তারা। এদিকে ডাকসু নির্বাচন কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছুটি কমাতে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছে ছাত্রদল। ডাকসু উপলক্ষে 8 থেকে 10 সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছিল ঢাবি কর্তৃপক্ষ। আসার পরে হচ্ছে আমরা যে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো, এক্সপ্রেস করার বিষয়ে আমরা ডাকসুর মাধ্যমে পাই। এই ডাকসু যদি বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, তাহলে আমাদের অধিকার হরণ হয়। এটা ফ্রাস্ট্রেট হাইকোর্টে যাওয়া উচিত হয়নি, কারণ আমার ঢাকা ইউনিভার্সিটিতে যারা আর কি এই সংসদের মধ্যে আছে তাদের সবাইকে আগে জানানো উচিত ছিল। ডাকসু হচ্ছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার। ডাকসু হবে কি হবে না এটা হাইকোর্ট নির্ধারণ করবে না, এটা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর। আর এতে বলা হয়, প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় আইনে প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হল শিক্ষার্থী। আর একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।
গুপ্ত সংগঠন এবং বট বাহিনীকে আগামী 9 এবং 11 সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীর ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্র শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশের নারী শিক্ষার্থীদের হেনস্থা এবং অব্যাহত সাইবার বুলিং এর প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এই সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, গেল 1 বছর ধরে যেসব বট আইডি দিয়ে নারীদের হেনস্থা করা হচ্ছে সেগুলো ছাত্র শিবির নিয়ন্ত্রণ করছে, আর যেন কোনো সংগঠন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে না পারে সে বিষয়ে ভিসিকে ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি, আহ্বানও করেছেন। একই সাথে গত 17 বছর প্রকাশ্যে যারা রাজনীতি করতে পারেনি সেই গুপ্ত সংগঠন থেকে নারী শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান নাসির উদ্দিন নাসির। এই ভোট আইডির মাধ্যমে কারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতিবিদদের চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ নেতাকর্মীদের অপকর্ম ঢাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন, কিন্তু তাদের মাঠে ঘাটে কোনো অবস্থান নেই। তারাই আজকে এই ইসলামী ছাত্র শিবির সরাসরি এই ভোট আইডি নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিতের সাথে সরাসরি সম্পৃক্ত। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায়ে ব্যস্ত সময় কাটিয়েছে সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে, আর এই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না বলে সতর্ক করে দেন তিনি। বলেছেন, দেশে এখন একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেক দল 24 বিক্রি করছে, তবে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না বলেও মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, নির্বাচনের সময় ঘোষণার পর বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ করতে শুরু করেছে। যেই দেশগুলো এই বিপ্লবোত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে, আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শত শত শ্রমিক সড়ক অবরোধ করে রেখেছে, আর এতে করে দুপুর থেকে ওই এলাকায় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বেলা 12টার দিকে প্রায় 500 শ্রমিক হঠাৎ কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় বকেয়া বেতন ভাতা পরিশোধ করার দাবি জানান তারা। সড়ক অবরোধের কারণে এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, আর এই অবস্থায় বিকল্প সড়ক ব্যবহারের জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছে। বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। একই সাথে গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আর পোশাক শ্রমিকদের অভিযোগ, তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে গড়িমসি করছে গার্মেন্টস কর্তৃপক্ষ, আর তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন তারা। আর যে কোনো দাবিতেই সড়ক অবরোধের সমালোচনা করেছেন সাধারণ মানুষ। আমাদের মালিক পক্ষ পলায়া গেছে, আমাদেরকে কোনো পাওনা দাওনা না দিয়ে বাহিরে পলায়া গেছে। আমরা 3 মাসের টাকা পাবো, 3 মাসের টাকা পাবো, মানে সর্বমোট 4 মাসের টাকা পাবো। মালিক আমাদের না দিয়ে, সে আমাদের কাছে না বলে সে লন্ডন চলে গেছে, 3টা ফ্যাক্টরি একবারে বন্ধ করে। দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় অংশ নেন রিজভী। এই সময় ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র্যালিতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উস্কানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সকালে দিনাজপুরের হিলিতে বিএনপির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, অনেকেই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। অনুষ্ঠান শেষে হিলি চরমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার সদরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান জেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার। তিনি জানান, বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা বহাল থাকবে। এছাড়া উপজেলায় রাত থেকেই পুলিশ টহল জোরদার করা হয়েছে। সহকারী থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল ইসলাম। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করে আসছিল। সহকারী থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার ৯০% সাজেশন পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন দেখে সতর্ক হয় পিএসসি। বিষয়টি তদন্ত করতে সিআইডিকে জানায় সংস্থাটি। অভিযোগ তদন্তে নামে সিআইডি। বুধবার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা থেকে ১৬০০ টাকায় সাজেশন বিক্রির আড়ালে চক্রটি প্রশ্নপত্র বিক্রি করছিল। ইতিমধ্যে এই চক্রটি অসংখ্য চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আতাউর রহমান নামে এক ব্যক্তিকে। যে বিকাশ করে যে টাকা দিয়েছে সে শর্ট সাজেশন পাবে, তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্যপত্র তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছি যে এই আসামি জড়িত এবং সে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল। সংবাদ সম্মেলনে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক চাকরি প্রত্যাশীদের এমন ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান। আগামী ১২ই সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরি প্রার্থীদের প্রতি একটা অনুরোধ, আপনারা দয়া করে এই জাতীয় কোনো চক্রের দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনো সাজেশন, কোনো প্রশ্নর কপি এটা কারো কাছে কোনো রকমই ভাবে যেতে পারে না। তো সুতরাং আপনারা এই চক্র থেকে সাবধান থাকবেন। চক্রের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় সিআইডি। এটার ইনবক্স এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, যেটা আমি এখানে বলতে চাচ্ছি না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে প্রায় ৪০০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বুধবার ভোরে বুকিত বিতাং এলাকায় চালানো হয় ওই অভিযানের সময় বিভিন্ন দেশের ৭৭০ জনকে আটক করে অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৩৯৪ জনই বাংলাদেশি। এছাড়া আটককৃতদের মধ্যে মিয়ানমারের ২৩৫, নেপালের ৭২, ভারতে ৫৮ এবং ইন্দোনেশিয়ার ১৭ জন রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বেশিরভাগেরই ভিসার মেয়াদ উত্তীর্ণ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আপডেট। সঙ্গে ছিলেন যারা এতক্ষণ। ধন্যবাদ সবাইকে।